রাত 12টা। এলি তাদের বাসার সামনে বাগানের দেওয়ালে বসে আছে। সে আকাশের দিকে তাকিয়ে আছে। তারা নেই। আকাশে আজ শুধু চাঁদ। আজ পূর্ণিমার রাত। চাঁদের জ্যোৎস্নায় ছয়ে আছে চারদিক। এলি ভাবছে কাল ইরা রিসেপশন, তারপরে এলি ফুপিরা সবাই তাদের বাড়ি থেকে চলে যাবে। বাসাটা তাদের আবার ফাঁকা হয়ে যাবে। এলির মন খারাপ হয়, তার একা থাকতে ভালো লাগে না। তাই তো যখন আয়ুষ তার এত কেয়ার করত, সময় দিত, তখনই এলি আয়ুষের প্রেমে পড়ে গিয়েছিল। তবে এটা ভেবে সে কিছুটা স্বস্তি পাচ্ছে যে ইয়াস এখন থেকে বিড়িতেই থাকবে। এলির একাকিত্ব কিছুটা কমবে। এলির ভাবনার মাঝে মায়ান আর ইয়াস তার কাছে আসে। ইয়াস এলিকে হন্তদন্ত হয়ে বলে, বনু ওঠ। ইয়াস এর এমন তাড়া দেখে এলি বলে, কেন ভাইয়া, কি হয়েছে? ইয়াস এলির হাত ধরে এক প্রকার তাড়াহুড়া করেই গাড়িতে বসায়। মায়ানও বসে গাড়িতে। এলি বলে, কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আমায় এভাবে? আমি বাসার কাপড় পরে আছি। মায়ান এলির দিকে আর চোখে তাকিয়ে বলে, এভাবেও সুন্দর লাগছে। মায়ানের এমন কথা শুনে ইয়াস কাঁদতে শুরু করে আর এলি ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। মায়ান গাড়ি স্টার্ট করে দেয়। এলি অনেকবার জিজ্ঞেস করেছে, তবে ওরা কিছুই বলেনি। প্রায় 25 মিনিট পরে ওরা এয়ারপোর্টের সামনে এসে দাঁড়ায়। ইয়াস এলির হাত ধরে তাকে ভেতরে ঢুকায়। এলি বলে, আরে হচ্ছেটা কি? তোমরা আমায় একটু বলবে এয়ারপোর্টে কেন এনেছো আমায়? আমায় কোথায় বিদেশে পাচার করে দিচ্ছ না? দেখো আমি সুন্দর না একদমই। আমায় কেউ নিবে না। নিলেও তোমরা বেশ দাম পাবে না কিন্তু। এভাবে আমার আয় বেচে তো লস হয়ে যাবে। বলো। ইয়াস মায়ান দুজনেই এলির কথা শুনে চ-জাতীয় শব্দ করে ওঠে। মায়ান বলে, ইয়াস তোর বোনকে এইসব আজগুবি বলতে নিষেধ কর, নয়তো আমি কিন্তু সত্যি ওকে বেচে দিব। মায়ানের কথা শুনে এলি চোখ পাকায়। রায়ান বলে, বনু তুই এইসব অজগবি চিন্তা নিয়ে ঘুরছিস কিভাবে? উপন্যাস কি বেশি পড়েছিস নাকি? এই দীর্ঘঘাত আমি শুধু চেয়েছি তোমায়। উপন্যাস পড়ে মাথাটা তার এভাবে খারাপ হয়ে গেছে। এলি ইয়াসের এমন কথা শুনে মনে করলো যে আসলেই উপন্যাসের নায়ক নায়িকায় বিক্রি করতে চাইছিল, তবে পারেনি। হঠাৎ ওরা তিনজন দাঁড়ায়। মায়ান এলির সামনে তাকাতেই বলে, এলি দেখো আয়ুষ একটা মেয়ের সাথে। এলি কি হচ্ছে কিছুই বুঝছে না। এলি এবার মায়ানের দিকে তাকায়। মায়ান এলির হাত ধরে আয়ুষের সামনে নিয়ে যায়। আয়ুষ এলিকে দেখে এক প্রকার চমকে যায়। আয়ুষ বলে ওঠে, এলি। এলি তাকিয়ে আছে আয়ুষের এর দিকে। 4 বছরের এলির প্রথম আয়ুষকে সামনাসামনি দেখছে। এলি এবার আয়ুষের পাশে মেয়েটার দিকে তাকিয়ে বলে, উনি কে আয়ুষ? আয়ুষ তার পাশে থাকা মেয়েটার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, আমার ওয়াইফ। আয়ুষের মুখে আমার ওয়াইফ কথাটা শুনে এলি চোখ ভিজে যায়। তার বুকে যেন কেউ চাকু ঢুকিয়ে দিচ্ছে এমন অনুভূতি হলো তার। তবু সে নিজেকে শক্ত করে সামনে নিয়ে বলে, কবে বিয়ে করলে আপনি আয়ুষ? আয়ুষ চোখ বন্ধ করে ফেলে এবং বলে, গতকাল। এলি আর কিছু জিজ্ঞেস করেনি। মিষ্টি একটা হাসি দিয়ে আয়ুষের পাশে মেয়েটাকে কাছে যায়। মেয়েটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে এলি। মেয়েটার গায়ের রং ধবধবে ফর্সা, অতি সুন্দরী মেয়েটা। এলি নিজের মেয়ে হয়েও মেয়েটাকে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে। সেখানে এমন রূপবতী মেয়ে প্রত্যেক পুরুষের স্বপ্ন। এলি এবার মেয়েটাকে জিজ্ঞেস করে, আপু তোমার নাম কি? মেয়েটাও অতি নম্রতার ভদ্রতার সাথে উত্তর দেয়, আমার নাম আয়নাতা কাশফিন। এলি বলে, বাহ, খুব সুন্দর নাম আপনার আপু। আমি আপনায় ভাবি বলেই ডাকি। এলি এমন কথায় ইয়াস, মায়ান, আয়ুষ তিনজনেই অবাকের চরম সীমানায় পৌঁছে যায়।
আয়ুষ এলির অনুভূতি সম্পর্কে খুব ভালোভাবে জানে, তাই এলির কথাটা যেন সে নিজেই মেনে নিতে পারছে না। আয়ুষ এলির হাত ধরে বলে ওঠে, এলি তুমি কিসব বলছো? তোমার নিজেকে জোর করে এসব বলতে হবে না, তুমি প্লিজ থামো। এলি আয়ুষের হাতের দিকে তাকিয়ে থাকে। আয়ুষের হাত থেকে নিজের হাত সরিয়ে নিয়ে আয়ুষের দিকে চোখ তুলে তাকায় আর বলে, দেখেছেন না, আমি আমার ভাবির সাথে কথা বলছি। ভাবি সামনে আপনি আবার হাত ধরছেন কেন? ভাবির খারাপ ভাববে এলির এমন চাহনিতে দেখে। আর এইসব কথা আয়ুষের কেমন যেন লাগছে। এলির চাহনিতে কেন রাগ নেই, কোনো রাগ নেই, কোনো অভিযোগও নেই, অভিমান নেই, একদম অনুভূতিহীন শীতল চাহনি। আয়ুষ পিছিয়ে যেতেই এলি আবার কাশফির সাথে কথা বলতে মেতে ওঠে। এমনভাবে দুজনে কথা বলছে যেন ওরা কতদিনের পরিচিত। এয়ারপোর্টে মাইকে আয়ুষদের প্লেনের কথা বলতেই এলি কাশফির থেকে বিদায় নেয় এবং আয়ুষের কাছে যায়, তাকে বলে, আপনারা অনেক অনেক শুভেচ্ছা। আয়ুষ ভাই, ভাবির খেয়াল রাখবেন, উনি খুব মিষ্টি, ওনাকে অবহেলা করবেন না একদমই। এলির মুখে ভাই শুনে আয়ুষের বুকটা যেন কেঁপে উঠল। সে এলির দিকে অদ্ভুত ব্যথাতুল দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়ুষ নিজে ভাবে তার কোনো এমন লাগছে, সেটা এলিকে কখনো ভালোবাসতে পারেনি। তাহলে ভাবনার থেকে বেরিয়ে আয়ুষ বলল, এলি, আমি এই বিয়েটা করতে চাইনি। মা বাবা আমাকে না জানিয়ে বিয়ের জন্য কাজিনকে ডেকে আনে আনে আমার কাছে আর উপায় ছিল না, আমাকে বাধ্য হয়ে বিয়ে করতে হয়। আমি তোমায় আজকেই বিয়ের ব্যাপারে সব জানাতে চেয়েছিলাম কালকে, কিন্তু তুমি তোমার বোনের বিদায়ের ব্যস্ত হয়ে যাও, তাই আর বলতে পারিনি। আর এলি আয়ুষকে থামিয়ে দিতে একটা হাসি দিয়ে বলে, আপনি এসব ভুলে যান, সেটা বললাম, ভাবিকে নিয়ে ভালো থাকবেন। এই বলে এলি ঘুরে চলে যাচ্ছিল। আয়ুষ তবে আবারও ডাকে, এলি। এলি থেমে যায়, তবে পিছনে ঘোরে না। আয়ুষ বলে, আমি সরি, তুমি প্লিজ আমায় ক্ষমা করে দাও। এলি শুধু হুম বলে চলে যায়। ইয়াস তার পিছনে পিছনে যায়। মায়ান আয়ুষের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে যায়। 3 ঘন্টা আগে ইরার বিদায়ের পর সবাই নিজের রুমে চলে যায় আর মায়ান ইয়াসকে তার রুমে ডাকে। ইয়াস তার রুমে আসতেই মায়ান তাকে বিছানায় বসতে বলে এবং শান্ত গলায় ইয়াসকে জিজ্ঞেস করে, দেখ ইয়াস, তুই সেই দিন আমায় মিথ্যে বলিসনি যে এলিরা কাকে পছন্দ করে। তুই জানিস না, সে না হয় সেদিনের জন্য তোকে মাফ করে দিলাম, কিন্তু আমি আজকেও আবার তোকে জিজ্ঞেস করেছি এই আয়ুষের পুরো ঘটনা। তুই আমাকে সত্যি সত্যি করে বলবি, নয়তো তোর আর শ্রাবণীর বিয়ের জন্ম আমি হতে দিব না। মায়ানের শান্ত গলায় এমন থ্রেট শুনে ইয়াস আর কোনো উপায় না পায়। সে শুরু থেকে এলি আর আয়ুষের পুরো ঘটনা মায়ানকে বলে দেয়। মায়ান সবটা শুনে দ্রুত কাউকে কল দেয় এবং কিছু একটা বলে, এরপর কল কেটে দেয়। ইয়াস এবার মায়ানকে জিজ্ঞেস করে, মায়ান ভাই, তুমি এলিকে ভালোবাসো তাই না? মায়ান কোনরূপ ভানিতায় ছায়ায় মোবাইলের দিকে তাকিয়ে থাকা মাথার উপর নিচ করে। ইয়াস মায়ানের এমন উত্তরে অবাক হয়ে পড়ল না। ইয়াস এবার বলে, কিন্তু ভাইয়া, রায়ানও যে এলিকে ভালোবাসে। তাহলে? রায়ানের কথা শুনেই মায়ান ইয়াসের দিকে তাকায় এবং বলে, সেটা রায়ানের ব্যাপার। মায়ানের এমন জবাবের ইশারা বোকা বনে যায়। ইয়াস আবার বলে, তোমাদের দুজনের মধ্যে এলি তো কাউকেও ভালোবাসে না, দেখে না, আর তোমরা দুজনই দুই দিক দিয়ে এভাবে চাপ দিচ্ছ মেয়েটা কোনো দিন যাতে বলো তো। তখনই মায়ান ফোন থেকে একটা ছবি বের করে ইয়াসকে দেখায়। ইয়াস ছবি দেখে চোখ বড় বড় করে ফেলে। ছবিতে রায়ানের একটা মেয়ের সাথে অতি ঘনিষ্ঠময় ছবি। ইয়াস আর দেখে না, চোখ সরিয়ে নেয়। ইয়াস এর চোখ সরাতেই মায়ান ফোন তার দিকে ঘুরিয়ে বলে, এবার বুঝে নাও তো
তো বোনের কার দিকে যাওয়া উচিত। এটা বলেই মায়ানের ফোন কল আসে। সে কল ধরেই অপর পাশ থেকে কিছু বলে যা শুনে মায়ান বাঁকা হাসি হেসে ঈশার এর দিক তাকায়। ঈশা কিছুই বুঝলো না। মায়ান ফোন কেটে দিতেই ঈশা এবার বলে, কিন্তু এলি যে আয়ুষকে পছন্দ করে। মায়ান এবার আরেকটা ভিডিও দেখায়। সেখানে আয়ুষ কবুল বলছে। ইয়াশ এটা দেখেও অবাক। সে এই পর্যায়ে ধরেই নিয়েছে যে আয়ুষ আসলে এতদিন এলিকে বলেনি যে সে বিবাহিত। ইয়াশ রেগেমেগে কিছু বলতে যাচ্ছিল, তখনই মায়ান বলে, আসলে এই আয়ুষের বিয়ে তার মা-বাবা কালকে জোর করে দিয়ে দিয়েছে। আর আজকে রাত ১টায় ফ্লাইট। আয়ুষ তার বউকে নিয়ে ফ্রান্সে তার মামার কাছে চলে যায়। কারণ আয়ুষের মামা সেখানে তার জন্য একটা জব খুঁজেছে। এখন তাকে বুঝে নাও যে তোর বোনের জন্য একমাত্র কে থাকলো। ইয়াশ বুঝে গেছে যে যে তার বোনের জন্য এখন বেস্ট মায়ান ছাড়া আর কেউ নেই। যে মাঠে ৩ জন ছিল সে মাঠে মায়ান ২ মিনিটের বাকি ২জনকে সরিয়ে দিল, অথচ ওই ২জনের আগে এসেছিল মাঠে। মায়ান এবার বলে, চল তোর বোনের সাথে এবার আয়ুষের শেষ দেখাটা করিয়ে আনি। ইয়াশ রাজি হয়ে যায়, কারণ এলি এখন সময় এসেছে এই জঞ্জাল অনুভূতিটাকে তাড়ানোর। বর্তমান এলি গাড়ির পিছনের সিটে বসে আছে। মায়ান ড্রাইভ করছে আর ইয়াশ তার পাশে বসে আছে। মায়ান ফ্রন্ট মিরর দিকে এলিকে দেখছে। মায়ানের মুখে কোনো অনুভূতি নেই, কিন্তু মায়ান তা বোঝে যে এলির ভিতরে যে ঝড় উঠেছে। মায়ান গাড়ি ঘুরিয়ে বাড়ির রাস্তায় বাদে অন্য রাস্তা ধরলেই ইয়াশ জিজ্ঞেস করে যে কই যাচ্ছ মায়ান। কিছু বলে না ইয়াশ। ও এলিও কথা ভেবে বেশি কথা বলে না। কিছুক্ষণ পর মায়ান একটা নদীর পাড়ে এসে গাড়ি থামায়। মায়ান ইয়াশ গাড়ি থেমে নেমে যায়। মায়ান এলি দরজা খুলে তাকে হাত ধরে বাইরে আনে। এলি বাইরে আসতেই এলির মুখে ঠান্ডা বাতাস লাগে। এলির চোখ বন্ধ করে তা উপভোগ করে। এলির চোখ খুলতেই দেখে তারা একটা নদীর সামনে দাঁড়িয়ে আছে। নদীর তীরে কাশফুল ফুটে আছে, যা অন্ধকারে খুব একটা দেখা যাচ্ছে না। তবে চাঁদের আলোটা কিছুটা স্পষ্ট। নদীর উপর হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে শীত আসবে তাড়াতাড়ি। ঘাসের উপর জমে আছে বিন্দু বিন্দু শিশি, যা চাঁদে হালকা আলোর জন্য চিকচিক করছে। মায়ান এলির পাশে দাঁড়িয়ে এলিকে পর্যবেক্ষণ করছে। মায়ান বলে, বেনুবতী কান্না পেলে কান্না করে দাও, কারণ আর কান্না করার সুযোগ পাবে না। মায়ানের এমন কথায় এলি তার দিকে তাকায়। মায়ান তাকে বেনুবতী ডাকছে। বেনুবতী মানে তো যে মেয়ের গলার বাঁশির মতো মধুর সুর রয়েছে। মায়ান বলে, মানুষের জীবন অনেকেই আসে এলি, তবে সবার স্থায়ীও হয় না। আমাদের জীবনে চলার পথে অনেকের সাথে পরিচয় হবে, যেমন কোনো এক ট্রেন ভ্রমণের এক যাত্রী অনেক যাত্রীর সাথে দেখা হয় তেমন। তবে সব যাত্রীর গন্তব্য এক হয় না। ঠিক জীবনটাও এমনই। আমরা সবাইকে নিয়ে জীবনের আগাতে পারবো না। কিছু দূর কেউ আমাদের সাথে গেলেই যে সারা জীবন আমাদের সাথে যেতে হবে এমন নয়। মায়ানের কথা সর্বমনা যে এলি বুঝলো, সে হঠাৎ ফুঁপিয়ে উঠল। মায়ান তার দিকে তাকিয়েছিল। মায়ান বলে, বলতাম তো এই শেষবার অন্য কারোর জন্য কাঁদার সুযোগ দিচ্ছি, কেঁদে নাও। এলি এবার শব্দ করে কেঁদে ফেলে। কাঁদতে কাঁদতে সে মায়ানকে জড়িয়ে ধরে। মায়ানের হতভম্ব হয়ে তবে সেও হাত উঠিয়ে এলির মাথায় হাত বুলিয়ে থাকে। মায়ানের পরশ পেতেই এলি মায়ানের শার্ট আরো শক্ত করে খামচে ধরে আর কাঁদতে কাঁদতে বলে, বিশ্বাস করুন লোকটাকে এই 4 বছর আমি নিজেকে ভেঙে ভালোবেসেছি, অথচ আজ উনি অন্য কারো। আমি যে ওনাকে এত চাইলাম, উনি আমার হলো না। আর কেউ না চাইতেও কত সুন্দর পেয়ে গেল। আমি ওনার জন্য রায়ান ভাইকে কত কষ্ট দিয়েছি। আমি সুন্দর না, সবার মতো রূপবতীও না। আচ্ছা, উনিকে উনিকে কাশফি আপুকে বিয়ে করেছে কারণ সে অনেক রূপবতী। আমি কেন সুন্দর হলাম না সবার মতো? আমি
আমি তো ইচ্ছে করে নিজের গায়ের রং এমন বানাইনি। তাহলে বিথি ভাবি ঠিক বলেছিল, জানেন, যাদের রূপ নেই তাদের নাকি কপাল থাকে না। আমার বেলায়ও তাই হয়েছে। আল্লাহ কেন আমার সাথে এমন হলো কেন? আমি কি পাপ করেছিলাম আল্লাহ? আমি তো কখনো কারো ক্ষতি করিনি, তবে কেন এমন হলো আমার সাথে? আমার বাবা মা ভাইকেও আমার জন্য কত কথা শুনতে হয়। যখন আমার মা আমায় কারো সাথে পরিচয় করিয়ে দেয়, তখন ওরা আমার দিকে কেমনভাবে তাকায়। তারপর আমার পিছনে বলে, কি শ্যামলা মেয়ে, এই মেয়েকে কে বিয়ে করবে? সবাই শুধু রূপ দেখে, জানেন, কেউ ভিতরের মনটাকে দেখে না। কেন? কেন দেখে না বলতে পারেন? আমাদের গায়ে শ্যামলা, এইটাই কি আমাদের দোষ? কথাগুলো একনাগাড়ে বলতে থাকে আর কাঁদতে থাকে এলি। মায়ান তাকে বাধা দেয়নি। সে চাইছে যে আজ এলি তার সব কষ্ট বলে দেয় তাকে, যাতে সে আর ভিতরে থাকা সব কষ্ট বের করে হালকা হতে পারে। মায়ানের মুখ দেখে বোঝা যাচ্ছে সে ওই এলির কষ্টে ব্যথা পাচ্ছে। তবে এলিকে তো কষ্ট পেতে হয়েছে, এটা ভেবে তার রাগও লাগছে। এলিকে ইয়াসের চোখের চোখেও পানি। তার বোনটাকে সত্যি যে ছেলে তার গায়ের রং নিয়ে শুনতে হয়েছে। তার ছোট বোনটার মনে কত কষ্ট। এত কষ্ট কি করে মানুষ নিজের মনে এভাবে চেপে রাখতে পারে? এলি সত্যি অনেক সাহসী। আয়ুষের বিয়ে হয়েছে শুনেও যাতে কাসপিম খারাপ লাগে না, সে ভাবে আয়ুষের কাছে কেন অভিযোগ রাখেনি সে। তবে আজ মেয়েটা অনেক ভেঙে পড়েছে। মায়ান এলিকে কোলে তুলে নেয়। এলির এত কান্না করার ফলে ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে গেছে। মায়ান এলিকে গাড়ির ব্যাক সিটে শুইয়ে দেয়। ইয়াসকে এলির সাথে বসতে বলে। ইয়াসও এলির মাথাটা তার পায়ের উপর নিয়ে বসে পড়ে। মায়ান গাড়ি চালাতে চালাতে বলে, এই শেষ ইয়াস, তোর বোনকে আর এভাবে কষ্ট পেতে দেব না। ইয়াস উত্তরে সুদ মলিন হাসি দিয়েই ইয়াস এলিকে কোলে করে নিয়ে এসে তার ঘরে শুইয়ে দিয়েছে। ইয়াস এলির পাশে নিচে হাঁটু মুড়ে বসে বলে, তুই এভাবে আর কখনো কষ্ট পাবি না, আমি আর মায়ান ভাই তোকে কথা দিচ্ছি। এই বলে ইয়াস এলির হাতে পিঠে চুমু খায়। তারপর কপালে হালকা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। দরজার বাইরে মায়ান দাঁড়িয়ে ছিল। ইয়াস বের হয়ে মায়ানকে দেখে বলে, ঘুমাচ্ছে, সিগারেট খাবার, চল ছাদে যাই। মায়ানও ভাবছিল যে সে এটা খাবে, তাই তারা দুজন ভাই ছাদে গিয়ে সিগারেট ধরায়। দুজনই সিগারেট খেয়ে থাকে। ইয়াসের রায়ানের ব্যাপারটা কি হলো ভাইয়া? মায়ান ছাদেও কথা পরে বলল, 2 দিন পর। আজ মায়ানরা চলে যাবে তাদের বাড়ি। এলি সেদিনের পর গত 2 দিন বেশ জ্বরে ভুগছে। ইয়াস তার খেয়াল রেখেছে। এলি মাও যত্ন কোনো ত্রুটি রাখেনি মেয়ের জন্য। রায়ান এসেছে, এলির সাথে দেখা করতে হবে। এলি অল্প কথা বলছে। গতকাল ইয়াস রিসিপশনে সবাই গিয়েছিল, কিন্তু ইয়াস তার আর মা যায়নি এলির জন্য। মায়ান গিয়েছিল, তবে সবার আগে চলে এসেছে। মায়ান যেতে চাইছিল, তবে ইয়াস অনেকবার বলায় তাকেও যেতে হয়েছিল। মায়ান তার রুমে ব্যাগ গোছাচ্ছে। এলি সে সময় আসে মায়ানের রুমে। এলি ভাইয়া। মায়ান তাকায় এলির দিকে এবং বলে, তুমি এখানে কেন? তোমার শরীর খারাপ, রেস্ট করো। এলি মায়ানের সামনে এসে দাঁড়ায় এবং বলে, আমি এখন ঠিক আছি, সমস্যা নেই। আমি আসলে আপনার থ্যাংক ইউ বলতে এসেছিলাম। মায়ান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, থ্যাংক ইউ কি জন্য? এলির মাথা নামিয়ে বলে, সেই দিন আয়ুষের ব্যাপারে সাহায্য করার জন্য। এলির মুখে আবারও আয়ুষের নাম শুনে মায়ান রাগ উঠতে শুরু করে। মায়ান এলু থুতনিতে হাত রেখে এলির মাথা তোলে। নিজে এলির দিক ঝুঁকে বলে, একটা কথা মাথায় রাখো এলিরা, ভুলেও আর ওই ছেলেটার নাম আমার সামনে নিবে না, বুঝছো? সব ছেলে থেকে শত হাত দূরে থাকবে। বিয়ে অবধি কোনো ছেলের দিকে আর চোখ তুলেও
যেন তাকাতে তোমায় না দেখি মাথা ঢুকেছে। এলি হতবাক। সেই দিন বলল, আর মায়ান কি বলেছে? এলির এমন চেহারা দেখে মায়ান বাঁকা হেসে বলে, আর থাকলো তোমার থ্যাংক ইউ, সেটা আমি পরে আমার মতো নিয়ে নেব। মায়ান নিজের কথা শেষেই এলিকে ছেড়ে দেয় এবং আবার নিজের ব্যাগ গুছাতে থাকে। এলি আবার কিছুই বলেনি, চুপচাপ দাঁড়িয়ে ছিল। মায়ানও চুপচাপ। কিছুক্ষণ পর রায়ান উপস্থিত হয় মায়ানের রুমে। এলির সাথে দেখা করতে গিয়েছিল রায়ান, কিন্তু এলিকে তার রুমে না পেয়ে খুঁজতে খুঁজতে এদিকে এসেছে। এসেই রায়ান এলিকে দেখে বলে, এলি তুই এখানে? আমি তোকে খুঁজছি। এলি রায়ানের আওয়াজ পেয়ে পিছনে ঘুরে তাকায় আর বলে, কেন, কিছু হয়েছে? কেন খুঁজছো আমায়? রায়ান এলির সামনে এসে বলে, বাহ রে, চলে যাচ্ছি, আজ দেখা করব তাই খুঁজছি। রায়ানের কথা শুনে মায়ান ব্যাগ গুছাতে গুছাতে বলে, দেখা হয়ে গেলে এখন যেতে পারিস তুই। মায়ানের কথা রায়ান মায়ানের দিকে তাকায়, আর সামনে এমন কথা শুনে এলি মুখ চেপে হাসে। রায়ান মায়ানকে কিছুই বলে না। সে আবার এলির দিকে ঘুরে এলির হাত ধরে টেনে রুম থেকে বাইরে নিয়ে যায়। বাইরে পা রাখার আগেই রায়ান খেয়াল করলো যে সে কিছুতেই বাধা খাচ্ছে। রায়ান পিছনে তাকাতেই দেখে এলি আরেক হাত মায়ান ধরে আছে। মায়ানের হাত ধরায় এলি মায়ানের দিকে তাকিয়ে আছে। রায়ান ভ্রু কুঁচকে বলে, ভাইয়া, ওর হাত ধরেছেন কেন? মায়ান বলে, তুই এলিরাকে না বলে এভাবে হাত ধরেছিস কেন? জানিস না মেয়েদের হাত এভাবে ধরা যায় না? মায়ানের কথায় রায়ান এলির দিকে তাকায়। এলি মায়ানের দিকে চেয়ে আছে। মায়ানের দিকে চেয়েছিল এলি। রায়ান এর থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে। এলির এমন ব্যবহারে রায়ান ব্যথাতুর চোখ এলি ধরে রাখা হাতের দিকে তাকায়। এলি মোচড়ামুচড়ি বাড়াতেই রায়ান ছেড়ে দেয় এলির হাত। রায়ানের থেকে ছাড়া পেতেই এলি তার ছাড়া পাওয়ার হাত দিয়ে মায়ান এর দিকে তাকিয়ে হাত ছাড়িয়ে নেয় এবং রায়ানের হাত ধরে নিজেই মায়ানের রুম থেকে বেরিয়ে যায়। মায়ান এলি এভাবে হাত ধরে যাওয়া দেখে রেগে যায়, কিন্তু মায়ান নিজের চোখে বন্ধ করে তা সংযত করার চেষ্টা করে। বিড়বিড় করে বলে, এত সাহস যেখানে আমি বললাম অন্য ছেলেদের হাতে চোখ তুলেও না তাকায়, সেখানে আমার সামনে দিয়ে রায়ানের হাত ধরে চলে গেল। আই কাম ইন, ইউ হ্যাভ টু সাফার ফর দিস সো হার্ড, জাস্ট ওয়েটিং ফর দ্য ক্রয়ের টাইম। মায়ানের রুম থেকে বেরিয়ে কিছু দূর যেতেই এলি রায়ানের হাত ছেড়ে দেয় এবং রায়ানের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, তুমি প্লিজ এভাবে আমার কারো সামনে ধরবে না, বুঝলে? সামনে কখনো এভাবে ধরবে না। তোমার ব্যাপারে আমি চাই না কেউ খারাপ ভাবুক কিংবা আমাকে বাজে মেয়ে ভাবুক। আশা করি তুমি বুঝেছো। এবার বলো তুমি কি বলতে চেয়েছিলে আমার? এলির কথা শেষ হতেই রায়ান বলে, আমি এখান থেকে বাসায় গিয়ে 1 মাসের জন্য সিলেট চলে যাব। রায়ানের কথায় এলি বলে, আচ্ছা, ভালোভাবে যেও। রায়ান বলে, কেন যাচ্ছ জিজ্ঞেস করবি না? এলি কিছুটা হেসে বলে, সে তুমি কোথায় যাবে, কেন যাবে আমি জিজ্ঞেস করে কি করব? তবে তুমি আমায় জানালে আমায় ভালো লাগবে। রায়ান আর কিছুই বলতে যাচ্ছিল, তখনই সায়ান এসে বলে, রায়ান চল, বড়মা আর বড় আব্বু অপেক্ষা করছে। সায়ানের সাথে রায়ান আর এলিও নিচে নেমে আসে। রায়ান, সাবিনা বেগম, শ্রাবণী আর সায়াম যাবে এক গাড়িতে, মায়ান আর তার বাবা যাবে আরেক গাড়িতে। রায়ান আসতেই সাবিনা বেগম বলে, রায়ান চল, এবার তো তোর বাবা আর ভাই বেরিয়ে পড়েছে। সাবিনার কথা শুনে এলি ভাবে, এর মধ্যে লোকটা চলে গেলে বাহ। রায়ানরা সবার কাছ থেকে বিদায় নিয়ে নেয় একে একে। সাবিনা বেগম বেরোনোর আগেই এলিকে ডেকে বলে, মা, তুই ভালোভাবে থাকিস কেমন, আমার আবার আসবো। সাবিনা বেগম কথায় এলির মন খারাপ হলো।
এলিকে তার ফুপিকে অনেক ভালোবাসে। ফুপি ওদের বাসায় আসলে এলি দিন ভালো যায়। মানুষটা তাকে খুব আদর করে। সাবিনা বেগমের মাথায় এলির মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তারপরও ওরা চলে যায়। এলি তার ঘরে বসে নিজের বাংলা বই পড়েছে। কাল তার কলেজে বাংলার উপর একটা টেস্ট আছে। কিছুক্ষণ পর ইয়াশ আসে। ইয়াশ, কি করছিস বনু? এলি, বাংলা পড়ছি ভাইয়া, কাল কলেজে একটা এক্সাম আছে। ইয়াশ উসখুপ করেছে, সে কিছুটা একটা বলতে চাইছে, তবে বলতে পারছে না। এলি ইয়াশ দেখে বলে, এলি, কিছু বলবে ভাইয়া? ইয়াশ, আসলে মানে হয়েছে কি এলি, কি আসলে মানে কি করছো, কি বলবে বলো, ফেলো না। ইয়াশ, তুই কি এখন আয়ুষের জন্য অপেক্ষা করবি? এলি কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, এলি, আমি অমন মেয়ে নয় ভাইয়া যে কারো স্বামীর উপর নজর দিব। ওনার বিয়ে হয়ে গেছে এখন, আর ওনার বউ সত্যি অনেক মিষ্টি একটা মেয়ে। ইয়াশ, ভালো সিদ্ধান্ত নিয়েছিস। ইয়াশ এলির কথা বলার মাঝেও এলির ফোনের আননোন নাম্বার থেকে কল আসে। আননোন নাম্বারের ভেতরে এলি কল কেটে দেয়, কিন্তু পরে আবারও বেশ কয়েকবার কল দেয়। তখন এলি বিরক্ত হয়। তখন ইয়াশ বলে, ইয়াশ, কে কল দিচ্ছে? এলি, জানি না, আননোন নাম্বার। ইয়াশ, ধরে দেখ না হয়, হয়তো কারো দরকার হতে পারে। এলি, আমার কারো দরকার হবে, তুমি ধরো না। ইয়াশ, আচ্ছা দে, আমি ধরছি। ইয়াশ কল রিসিভ করে। এলি তাকে স্পিকারে দিতে বলে। ইয়াশ স্পিকারে দিয়ে বলে, ইয়াশ, হ্যালো, কে বলেছেন? আপনি কে বলেছেন? এটা তো এলির নাম্বার, এটা ছেলের গলা। ইয়াশ এলির দিকে তাকায়। এলির মুখের উদাসীনতা নেমে আসে। ইয়াশ আবারও বলে, ইয়াশ, আপনি কে সেটা বলুন। এভাবে বারবার কল করেছেন কেন? ভাই, ফোনটা যার সে আমায় ভালোভাবেই চেনে, আপনি প্লিজ ফোনটা এলিকে দিন। ইয়াশ এবার ভ্রু কুঁচকে এলির দিকে তাকায়। এলি কিছুটা শ্বাস নিতেই হাতে কলম তুলে নেয়, খাতা। আয়ুষের নাম লেখে, অর্থাৎ কলের অপর পাশে আয়ুষ রয়েছে। ফোনের গলা শুনেই এলি চিনতে একটু সময় লাগেনি আয়ুষকে। ইয়াশ এবার এলির দিকে তাকিয়ে ফোনে বলে, ইয়াশ, আয়ুষ, আমার বোনের সাথে তোমার কি দরকার এখন? কেন ফোন করেছো তুমি? আয়ুষ কিছুক্ষণ চুপ থেকে বলে, আপনি, তার মানে ইয়াশ। ইয়াশ, আপনি কি প্লিজ এলির সাথে আমায় একটু কথা বলিয়ে দিবেন? ইয়াশ এলির দিকে তাকায়। এলির মুখে যেন আবারও 3 দিন আগের সেই রাতের কষ্ট মুখে ফুটে উঠেছে। ইয়াশের তা দেখে চোয়াল শক্ত হয়ে আসে। তার বোনকে সে আর কষ্ট দেবে না, সে নিজেকে কথা দিয়েছে। তাই ইয়াশ বলে, ইয়াশ, না আয়ুষ, তোমার সাথে আজকে থেকে আমার বোনের আর কোনো কথা থাকতে পারে না। তুমি আর কখনো এলির সাথে যোগাযোগ করবে না। আয়ুষ, প্লিজ। ইয়াশ, তুমি আবার ভাইয়া মতো এমন করবে না। এলি, এলি, আমি জানি তুমি এখানে আছো, তাই বলছি, তুমি প্লিজ আমার সাথে রোড নাম্বার 33-এর পাশের ক্যাফেটায় আছে, সেখানে আসো। আমি তোমার জন্য অপেক্ষা করব। ইয়াশ, তোমার সাথে এলি দেখা করবে না আয়ুষ। এই বলে কল কেটে দেয়। ইয়াশ, বনু, তোকে আজকে বলে দিচ্ছি, আয়ুষের সাথে তুই আর কোনো রকম যোগাযোগ করবি না, মাথায় থাকে যেন। এলি কিছুই বলে না, সে চুপ। ইয়াশ এলির মনতাকে সম্মতি হিসাবে ধরে নেয়। এরপর আর সে কোনো কথা না বলেই রেগেমেগে বেরিয়ে যায়। এলি সেখানে বসে রইল অনুভূতিহীনভাবে। পরের দিন এলি সকাল সকাল উঠে, কারণ আজ তার কলেজ আছে। রাহেলি বেগম, এলির মা, খাবার সাজাচ্ছে টেবিলে। এলি নেমে আসে, খাবার টেবিলে বসে। রাহেলা বেগম জিজ্ঞেস করে, এলিকে সে কি খাবে? এলি নিজেই রুটি এবং ডিম ভাজা তুলে নিয়ে খেতে শুরু করে। রাহেলি বেগম বুঝেছে যে এলি অন্যমনস্ক, তাই তার কথা শোনেনি। তাই তিনি এলিকে কিছুটা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করে, কি ভাবছিস এত?
এলি চমক তাকিয়ে বলে, কি হয়েছে? রাহেলা বেগম আবার বলে, কি ভাবছিলে এত? এলি এলোমেলোভাবে তাকিয়ে বলে, আজ পরীক্ষা তো আম্মু, তাই সেগুলো নিয়ে ভাবছিলাম। রাহেলা বেগম খাবার গুছাতে বলে, এগুলো নর্মাল পরীক্ষা, এত চিন্তা করিস না, হালকা মুড়ে পরীক্ষা দিয়ে আয়। এলি খাওয়া ছেড়ে বসে তার মায়ের কোমর জড়িয়ে ধরে। রাহেলা বেগম তা দেখে হাসে এবং এলির মাথায় হাত বুলাতে থাকে আর বলে, এই পাগলি, কি হয়েছে তোর? এলি কিছুই বলে না। রাহেলা বেগম সত্যি একজন আদর্শ মা। তিনি কখনোই তার 2 সন্তানের ওপর পরীক্ষা কিংবা পড়ালেখার চাপ দেয়নি। তিনি সব সময় পড়াটাকে আনন্দ করে পড়াতে বলতেন। এমন ভালো মানুষ জীবনে যে কত দুঃখ, কিন্তু তবুও তিনি তা ছেলে মেয়েদের সামনে দেখায় না। প্রাণের প্রিয় স্বামী আরেক বিয়ের কথা শুনে তিনি কষ্ট পেয়েছেন, এখানে পান, কিন্তু তাও কখনো এলি বা ইয়াসকে তা বুঝতে দেয় না। এমন ভালো মানুষের কপাল খারাপ কেন হলো? এলি শ্যামলা হওয়ার রাহেলা বেগমকে যে কত লোকের কাছে কত কথা শুনতে হয়েছে, কিন্তু কখনো সে কথা তিনি এলিকে জানা দিত না। কিন্তু এলি বড় হওয়ার পর ঠিক সবটা বুঝত। এইসব ভাবছিল এলি। তার চোখের পানি চিকচিক করে, কিন্তু সে চায় না তার মার সামনে দুর্বল হতে, তাহলে সে তার মা আরো কষ্ট পাবে। এলি তার মাকে ছেড়ে দেয়, তারপর বলে, মা, দোয়া করো যেন আমি জীবনে কিছু একটা হতে পারি। রাহেলা বেগম মালিক হেসে বলে, বাবা মা, দোয়া সবসময় ছেলে মেয়েদের সাথে থাকে মা। এখন তুই খেয়ে নিয়ে দে, কলেজে যা, দেরি হয়ে যাচ্ছে। এলি মাথা নেড়ে সম্মতি জানায়। এলি খেয়ে দিয়ে কলেজের জন্য বেরিয়ে যায়। 5টা বেজে গেছে, কিন্তু এলি এখনো বাসায় ফেরেনি। রাহেলা বেগম এলি কলেজে ফোন করেছিল। ওরা বলেছে কলেজে আজ 1টার দিকে ছুটি দিয়ে। এলি কিন্তু ফ্রেন্ডকে তিনি ফোন করেছে, কিন্তু সবাই বলেছে যে তাদের সাথে নেই এলি। রাহেলা বেগম চিন্তায় পড়ে যায়। এলি কলেজ থেকে কোথাও যায় না, গেলেও রাহেলা বেগমকে ফোনে জানিয়ে দেয়। তিনি চিন্তার অবস্থায় সোফায় বসে পড়ে এবং বলতে থাকে, কোথায় গেল আমার মেয়েটা? একসময় তিনি কিছু না পেয়ে কেঁদে ওঠে। এলিও কিছু হলো কিনা সেই ভয়ে। তিনি কাঁদতে ইয়াসকে কল দেয় এবং সব বলে। ইয়াস নিজের বিজনেসের জন্য বাইরে গেছে মায়ানের কাছে। এলির নিখোঁজ জেনেই সরাসরি বাসায় আসে। এসে তার মাকে শান্ত করে, নিজের মাকে কল করে। মায়ানকে সব জানায় ইয়াস। মায়ান জানায় সে আসছে। 2 ঘন্টার মধ্যে মায়ান এলিদের বাসায় এসে পৌঁছায় এবং রাহেলা বেগমের কাছে সবটা শুনে। মায়ান ইয়াসকে নিয়ে বেরিয়ে যায় এবং ইরাকে কল দিয়ে দেয় যাতে সে এসে রাহেলা বেগমের খেয়াল রাখে। মায়ান আর ইয়াস গাড়িতে বসে দ্রুত গাড়ি স্টার্ট দেয়। ওরা এলির কলেজের জায়গা থেকে খোঁজা শুরু করে। চলবে।